হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আমি ইসেক রহমান ফাহিম আছি আপনাদের সঙ্গে। এটা আমাদের সি প্রোগ্রামিং ফর বিগিনার্স এর ক্লাস 2 এবং আমাদের প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে সি প্রোগ্রামিং এর ইতিহাস এবং আরো দেখেছি ট্রান্সলেটর কাকে বলে, সি প্রোগ্রামিং এর অর্থাৎ প্রোগ্রামিং এর জগতে যে সকল ডেটা টাইপস গুলো আছে এবং ভ্যারিয়েবল কাকে বলে, এবং সর্বশেষে আমরা দেখেছিলাম যে ইনপুট এবং আউটপুট সম্পর্কে। হুম। এবং আজকের আজকের ক্লাসে আমরা অপারেটর দেখব। চলুন দেখা যাক। আজকের লুপ, সুইচ এবং কন্ডিশনাল অপারেটর সম্পর্কে দেখার আগে আমরা গত ক্লাসে যা যা দেখেছি সেগুলো সম্পর্কে একটু রিভাইজ দিয়ে নেই। আপনারা যারা প্রথম ক্লাসটি দেখেননি তারা কাইন্ডলি প্রথম ক্লাসটি দেখে নেবেন, কারণ সেই ক্লাসে আমরা বিস্তারিতভাবে সকল কিছু আলোচনা করেছি। আমরা যদি আবার একটু দেখে নিই যে আসলে ডেটা টাইপগুলো কি কি। তো আমাদের প্রথম যে ডেটা টাইপগুলো ছিল সেটা হলো ইন্টিজার, এরপর আমরা দেখেছিলাম ফ্লোট, এরপর আমরা দেখেছিলাম ক্যারেক্টার। এর পরবর্তীতে আমরা আরেকটি যে কিওয়ার্ড সেটা সম্পর্কে তার সাথে আলোচিত হয়েছিলাম, তা হলো কনস্ট বা কনস্ট্যান্ট। ওকে, এর পরবর্তীতে আমরা দেখেছিলাম হচ্ছে ইনপুট এবং আউটপুট সম্পর্কে এবং ভ্যারিয়েবল ডিক্লারেশন সম্পর্কে। যদি আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দেখাই আপনাদের আবার কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তা হলো ফার্স্টে ডেটা টাইপ, এরপর ভ্যারিয়েবল নেম, যেমন দেওয়া যাক দিলাম এইচ ইকুয়াল, এর পরবর্তীতে ভ্যারিয়েবল যে ভ্যালুটা দিতে হয় সেটা ডিক্লেয়ার করি, সাপোজ 21। এর পরবর্তীতে আমরা সেমিকোলন সম্পর্কে বলেছিলাম যে সেমিকোলনটা কখন দিতে হয় এবং কেন দিতে হয়। সেমিকোলন একটা স্টেটমেন্ট বা একটা লাইন এন্ড বোঝাতে আসলে সেমিকোলন দেওয়া হয়। এবং একটা সি প্রোগ্রামিং আরেকটি হলো সেন্সিটিভ, একটি সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমাদের সকল কিছু সেমিকোলন দিয়ে শেষ করতে হয়। এবং আমরা সি প্রোগ্রামিং সম্পর্কে আরো বলছিলাম যে সি প্রোগ্রামিং একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে যদি আমি এখানে ধরুন ইন দিয়েছি, আই এন্ড টি সকল কিছু স্মল লেটার, আমি যদি এখানে আই যদি ক্যাপিটাল লেটার দিতাম তাহলে কিন্তু আমাদের ইরর দিত। আমরা সে সম্পর্কে বলেছি। এর পরবর্তীতে আমরা হেডার হেডার ফাইল সম্পর্কে বলছি, যে আমি যদি আবার দেখিয়ে দিই, আমরা বলেছিলাম যে এখানে যে আমরা হেডার ফাইলটা দিই হ্যাশ ইনক্লুড std stdio ডট এইচ। stdio ডট এইচ কেন দিতে হয় এবং কখন কেন দিতে হয় সেটা বলেছিলাম। এবং stdio.h, আমি যদি আবার একটু বলি, stdio.h হলো সি প্রোগ্রামিং এর সকল ফাংশন এখানে লেখা হয়েছে। এবং এই এই ফাইলের ভিতরে আমরা যে সি প্রোগ্রামিং এ আমরা যে প্রিন্ট করার জন্য প্রিন্টএফ, ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা যে স্ক্যানএফ নিয়ে থাকি, সেই ফাংশনগুলো এখানে লেখা রয়েছে। এবং এই ফাইলগুলো আমরা লিখে থাকি সেই ফাংশনগুলো ইউজ করার জন্য। আমরা যদি ফাইলগুলো না দিই তাহলে আমাদের সেই ফাংশনগুলো ইউজ করতে পারবো না, এবং আমরা ডিসপ্লেতে কোনো টেক্সট প্রিন্ট করতে পারবো না, ইউজার থেকে ইনপুট নিতে পারবো না, এবং আরো অনেকগুলো যে আমাদের ইম্পর্টেন্ট ফাংশনগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না, এবং আমরা সেগুলো পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। এবং আমরা যদি ইনপুটের জন্য যেই ফাংশনটা নিয়ে থাকি স্ক্যানএফ 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 সেটা সম্পর্কে বলেছি। এবং আর আইটি ফাংশন যেটি হলো প্রিন্টএফ 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 সে সম্পর্কে বলেছি। আমরা যদি বলি যে আবার যদি একটু রিভাইজ দিই যে স্ক্যানএফ আমাদের কি কি আর্গুমেন্ট নেয়, সেটি হলো আমাদের ফরম্যাট ফরম্যাট স্পেসিফায়ার, ফার্স্ট আর্গুমেন্ট নেয় ফরম্যাট স্পেসিফায়ার। যদি আমরা আবার একটু বলি যে ফরম্যাট স্পেসিফায়ার গুলো হলো কি কি, সেখানে হলো ইনপুটের জন্য আমাদের হচ্ছে %d। এর পরবর্তীতে ফ্লোটের জন্য আমরা নিয়ে থাকি %f, এবং এর পরবর্তীতে ক্যারেক্টারের জন্য আমরা নেই %c।
আমাদের প্রধান যে স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার গুলো রয়েছে সেগুলো হলো ইন্টিজারের জন্য %d, ফ্লোটের জন্য %f এবং ক্যারেক্টারের জন্য %c ফরম্যাট স্পেসিফায়ার। আমরা যদি শর্ট করে একটু লিখি ফরম্যাট ডট স্পেসিফায়ার, জাস্ট শর্ট করে লিখে দিই বোঝার জন্য ফরম্যাট স্পেসিফায়ার। এখন আমাদের যে স্ক্যানএফ সেখানে আমাদের ফার্স্ট আর্গুমেন্ট নেওয়া হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো আমরা যদি যেহেতু আমরা ইন্টিজারের জন্য %d, তো আমরা যেহেতু এজ ইনপুট নিব, তো আমরা %d দিব। এর পরবর্তীতে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারের পর নেয় ভ্যারিয়েবল নেম। এখন ভ্যারিয়েবল নেম কিন্তু স্ক্যানএফ সরাসরি ভ্যারিয়েবল নেমটা নেয় না। ভ্যারিয়েবল নেমের জন্য আমাদের স্ক্যানএফ প্রথম আমাদের নেয় ভ্যারিয়েবল অ্যাড্রেস, ভ্যারিয়েবল যে অ্যাড্রেস। আর আমি আরো আগে বলে, আমি গত ক্লাসে আবার বলেছি, আগে বলেছি যে আমাদের ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসটা সেটা আমাদের দেওয়ার জন্য আমরা এন্ড এবং আমাদের ভ্যারিয়েবল যে নেমটা, যেমন এখানে আমাদের এজ রয়েছে, এই এজ আমি যদি এখানে এটা যদি কেটে দিই, ধরুন আমি এখানে দিলাম না, জাস্ট নাম দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তাহলে এখানে হবে কি যে আমাদের এটা জাস্ট একটা এখানে ভিতরে যে এখানে কোনো ভ্যালু নেই, এখানে জাস্ট একটা ভ্যারিয়েবল, একটা যে আমাদের সিস্টেমের কোনো একটা জায়গায় স্টোর, একটা নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা নিয়ে রয়েছে। এবং আমাদের এই এন্ড যে দিলাম, এই এন্ড আমাদের যে এজ, এখানে জাস্ট এটা যে অ্যাড্রেস, আমাদের যে এখানে অ্যাড্রেসটা রয়েছে, যেমন আমি যদি আবার গতকালকে বুঝিয়েছিলাম, তা আমি যদি আজকে আবার দেখাই যে আমাদের যে সিস্টেমের এখানে আমাদের কোনো একটা এই এসটা আমাদের কোনো একটা জায়গা নিয়ে রয়েছে, যেমন এখানে নিয়ে থাকতে পারে, এখানে নিয়ে থাকতে পারে, জাস্ট কোনো একটা ছোট্ট একটা জায়গা নিয়ে রয়েছে, ধরলাম এখানে জায়গা আছে। এখন আমাদের স্ক্যানএফ % স্পেসিফায়ার তো দিলাম যে আসলে কোন ফরম্যাটে বা এটা আসলে কোন ডেটা টাইপে রয়েছে সেটা তো আমি বুঝিয়ে দিলাম ফরম্যাট স্পেসিফায়ার বা প্রথম আর্গুমেন্টের সাহায্যে। কিন্তু এর পরবর্তীতে যে আমি বুঝালাম যে আসলে কোন ভ্যারিয়েবলে কোন অ্যাড্রেসটা, সেটা বোঝানোর জন্য আমরা এই এন্ড এবং পরবর্তীতে যে ভ্যারিয়েবল নেমটা সেটা দিয়ে থাকি, এবং সেটা আমাদের নির্দেশ করে সেই ভ্যারিয়েবলের যে অ্যাড্রেসটা, এখানে এটা যদি এখানে যা স্টোর করে থাকে তাহলে আমাদের এখানে এই অ্যাড্রেসটা নির্দেশ করবে। যদি আমাদের ভ্যারিয়েবল যে অ্যাড্রেসটা সেটা যদি এখানে হয়ে থাকে তাহলে এটা নির্দেশ করবে। ধরলাম এখানে নির্দেশ করলো, তাহলে আমাদের স্ক্যানএফ কি করবে, আমি যখন ফরম্যাট স্পেসিফায়ার দিলাম তখন আমাদের অ্যাড্রেসটা, আমাদের যে অ্যাড্রেসটা সেটা আমাদের সেই স্পেসিফিক একটা পয়েন্টে নির্দেশ করবে, এবং আমরা যখন ইনপুট নিব, ইউজার যখন ইনপুট দিবে তখন আমাদের সেই ভ্যারিয়েবল অ্যাড্রেসটা গিয়ে স্টোর করে রাখবে। আমাদের সি প্রোগ্রামিং সেই আমরা আগে বলছি যে সি প্রোগ্রামিং হার্ডওয়্যারে খুবই নিকটবর্তী ভাবে প্রোগ্রাম করা, সি প্রোগ্রামিং এর সাহায্যে আমরা সি প্রোগ্রামের মাধ্যমে একটি সিস্টেমের বা একটি কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রোগ্রাম করতে পারি খুবই কাছাকাছি গিয়ে, যেটা আমাদের অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাইথন, জাভাস্ক্রিপ্টের সাহায্যে করা যায় না। তো আমাদের এটা স্ক্যানএফ সেভাবেই কাজ করে। এবং পরবর্তীতে আমরা বলেছিলাম যে প্রিন্টএফ কিভাবে কাজ করে। আমি যদি আবার দিই যে প্রিন্টএফ আমাদের স্ট্রিং না, আমি যদি স্ট্রিং বলি না, আমি যদি শর্ট ভাবে বলি, আমাদের আমরা আমরা যেই প্রোগ্রামটা, যেই সি প্রোগ্রামিং ফর বিগিনার্স কোর্সটি লঞ্চ করেছি সেটি শুধুমাত্র বিগিনারদের জন্য, বিগিনারদের জন্য এবং স্পেশালি এইচএসসি ব্যাচদের জন্য। এবং আমাদের এই কোর্সে আমরা এইচএসসি যে ব্যাচ রয়েছে তাদের সিলেবাসকে কভার করার চেষ্টা করব, এবং তাদের সিলেবাসে যেই টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তাদের যে বইতে যে নির্দিষ্ট প্রোগ্রামগুলো রয়েছে, যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব। তো আমি এখানে আমরা গত ক্লাসে বলেছি যে প্রিন্টএফ আমাদের প্রথমে স্ট্রিং নেয়। আমি যদি শর্ট ভাবে বলি যে স্ট্রিংটা কি, এসএসসি তে আমাদের এই টপিকটা স্ট্রিং সম্পর্কে বিস্তারিত আলোচনা নেই। জাস্ট আমি যদি সংক্ষেপে বলি, ডাবল কোটেশন, অর্থাৎ যে এই যে আমরা যে ডাবল কোটেশন দেখতে পাই, এই ডাবল কোটেশনের ভিতরে যা যা লেখা হয়ে থাকে এগুলোকে আমরা স্ট্রিং বলে থাকি, জাস্ট ইট। এখন আমি যদি মাই এজ ইজ, এবার এবার ধরুন আমাদের যে উপরে যে ভ্যারিয়েবলটা ছিল, এটা যদি আমি নিচে নিয়ে আসি, আমাদের যে উপরে ভ্যারিয়েবলটা ছিল এজ,
এখন এস তো লেখা ছিল, এজ ইকুয়াল টু আমি দিলাম 21। এখন আমি চাই যে আমাদের একটি এই আমাদের ডিসপ্লেতে একটা টেক্সট প্রিন্ট হোক, যার না যেটি প্রিন্ট করবে যে মাই এজ ইজ। এখন আমি ডাইনামিক ভাবে কিছু একটা দিব। এখন ডাইনামিক ভাবে বলতে আমি কি বুঝাচ্ছি, এখানে আমি হার্ড কোডেড করে আমি দিতে পারতাম, মাই এজ ইজ ধরুন 20, মাই এজ 20। আমরা অবশ্যই সেমিকোলন দিতে হবে, সেমিকোলন না দিলে অবশ্যই এরর দিবে। আমি কোড করে গত ক্লাসে দেখেছি, আপনারা যদি চান তো আপনারা যদি বিস্তারিতভাবে শুনতে চান তো অবশ্যই আমাদের গত ক্লাসে ভিডিওটা দেখবেন। আশা করি আপনি ভালো মতো বিস্তারিতভাবে বুঝতে পারবেন। এবং সেই ভিডিওটি ইউটিউবে অ্যাভেলেবল রয়েছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন কোনো ভিডিও মিস না হয়। তো প্রিন্ট এফে আমাদের মাই এজ ইজ 20 আমি হার্ড কোড দিয়ে দিলাম। এখন এখানে আমি যখন কোডটি রান করব, অর্থাৎ প্রোগ্রামটি এক্সিকিউট হবে, কম্পাইল হবে, তখন একটি ইএক্সি ফাইল তৈরি হবে এবং তখন আমাদের শো করবে। ইএক্সি ফাইল যখন আমরা ওপেন করব তখন আমাদের শো করবে মাই এজ ইজ 20। আমি যতবারই সেটা, আমি যদি 1000 বার 1,00,000 বার যদি ওপেন করি আমাদের exe ফাইলটা, তাহলে আমাদের সেটি দেখায় মাই এজ ইজ 20। কিন্তু আমি যদি এখানে দিই মাই এজ ইজ 21 এখানে রয়েছে। এখন আমি যদি চাই, আচ্ছা এখানে যে এজ রয়েছে আমি চাচ্ছি যে সেই এজের যে ভ্যালুটা, এখন এজ তো আমাদের হচ্ছে ভ্যারিয়েবল, এখন আমি চাচ্ছি এজের যে ভ্যালুটা 21 সেটা আমি এই 20 জায়গায় দেখাতে। এখন আমি কিভাবে দেখাতে পারি, এখন আমাদের সে যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবল প্রিন্টএফ এর মাধ্যমে আমরা যখন দেখাতে চাই, আমি যদি আবার বলি, একটি ভ্যারিয়েবল যখন আমরা প্রিন্টএফ এর সাহায্যে দেখাতে চাই, প্রিন্ট করতে চাই, ডিসপ্লেতে শো করতে চাই, তখন আমাদের দুটা কাজ করতে হয়। প্রথমে আমাদের দেখতে হবে যে আসলে ভ্যারিয়েবলটা কোন ডেটা টাইপে রয়েছে। যেমন আমাদের এখানে ভ্যারিয়েবলটা রয়েছে ইন্টেজারে, আর আমি একটু আগে বলেছি যে আমাদের ইন্টেজারের জন্য কি করতে হয়, %d স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার দেখাতে হয়। তো আমাদের %d দেখাতে হয়, %d। তো এখন আমাদের %d দেখাতে হয়। এখন আমার যখন প্রিন্টএফে কোনো একটা ভ্যারিয়েবল প্রিন্ট করাবো তখন %d এর জন্য যেহেতু ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তাই আমরা %d। এখন আমাদের দ্বিতীয় জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে %d টা দিচ্ছি, মানে %d যে স্পেসিফায়ার যে আমরা বের করলাম যে ইন্টিজারের জন্য %d, তাহলে আমরা এই ভ্যালুটা কোথায় বসাতে চাই। আমি কি প্রথমে বসাবো, প্রথমে বলতে আমি ডাবল কোটেশনের বাইরে বোঝাচ্ছি না, প্রথম বলতে আমি কোটেশনের ভিতরে, মানে কোটেশনের ভিতরে, কিন্তু প্রথমে নাকি শেষে নাকি মাঝে বা কোথায় বসাবো, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানেও বসাতে পারি। এখন আমি চাচ্ছি যে আমি শেষের দিকে বসাবো, যে মাই এজ ইজ, তারপর স্পেস দিয়ে তারপর এখন ভ্যারিয়েবল নাম ভ্যালুটা বসাবো। এখন কি আমি সরাসরি এজ দিয়ে দেবো? না। যারা গতকালকে ক্লাসটা দেখেছেন তারা অবশ্যই জানেন যে প্রথমে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার দিতে হয় %d। %d এটা শুধু ইন্টিজারের জন্য, %d ফরম্যাট স্পেসিফায়ার। এটা যদি ফ্লোট হতো ডেটা টাইপটা তাহলে আমাদের %f দিতাম। ওকে, এখন %d। এখন পরবর্তীতে এখন আমাদের দিতে হবে, আসলে আমরা সবকিছু বের করে নিলাম। মাই এজ একটা স্ট্রিং লিখে নিলাম, একটা এরপরে আমরা ফরম্যাট স্পেসিফায়ার দিলাম, যেটা হলো আমাদের যে ভ্যালুটা বসাবো সেই ডেটা টাইপের, সেই ডেটা টাইপের যে ফরম্যাট স্পেসিফায়ার, ডেটা টাইপটা কার, সেই ভ্যারিয়েবল যার ভ্যালুটা বসাবো। এবার এর পরবর্তী হচ্ছে আমরা কমা দিব। স্ট্রিংটা দেওয়া শেষ, প্রথম আর্গুমেন্ট স্ট্রিংটা দেওয়া শেষ, এর পরবর্তীতে আর্গুমেন্ট আমরা সেই ভ্যারিয়েবলের যে নেমটা সেটা পাস করে দিব, এজ। আর গত ক্লাসে আমরা পড়েছি যে আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ারটা যে আমরা সাজাই %d, %c, %f, যেভাবে সাজাই ঠিক সেভাবে আমাদের ভ্যারিয়েবলের নামগুলো প্রিন্ট করতে হয়, ভ্যারিয়েবলের নামগুলো লিখে যেতে হয়। আমরা যদি %d, %f, %c দিই, অর্থাৎ এখানে বুঝাচ্ছি প্রথমে ইন্টিজার রয়েছে, প্রথমে ফ্লোট, দ্বিতীয়ত ফ্লোট, তৃতীয়ত রয়েছে আমাদের ক্যারেক্টার। এখন পরবর্তী আমরা যদি কমার পরে কমা সেপারেট দিতে হয়, কিন্তু এখানে যদি আরো 2-3টা ভ্যারিয়েবল থাকতো, কমা দিয়ে আর কোনো একটা নাম দিতাম, আবার কমা দিয়ে আবার কোনো একটা নাম দিতাম। এখন আমাদের যে নামগুলো দিব, এখন নাম তো দিব প্রথমে ইন্টিজার যে ভ্যালুটা বসিয়েছি সেই ভ্যালুর যে ভ্যারিয়েবলের নেমটা সেটা বসাবো। এখন আমরা যদি দিই প্রথমে ক্যারেক্টার দিই, তারপর যদি ইন্টিজার দিই তারপর ফ্লোট দিই, তাহলে কিন্তু হবে না, কারণ আমরা তো বসিয়েছিলাম যে %d,
%c। আচ্ছা, আমি যদি আবার একটু সংক্ষেপে জাস্ট আবার একটু বুঝিয়ে যাই, তাহলে হবে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। এর পরবর্তীতে এখানে যদি আমি দিই %d, %a, %c, age, money, word, আচ্ছা word, letter, ওকে। তাহলে আমরা একটু দেখি একটু ভালো মতো যে আমাদের সিরিয়াল, আমাদের কিন্তু সিকোয়েন্স মেনটেন করে চলতে হয়। আমরা যেভাবে স্ট্রিং এর ভিতরে আমাদের ফরম্যাট স্পেসিফাই করে লিখে যাব, যদি আমরা এভাবে লিখে যাই, তো আমাদের অবশ্যই ইন্টিজারটা প্রথমে বসাতে হবে, এরপরে ফ্লোট, এরপরে কিন্তু ক্যারেক্টার। অর্থাৎ এই যে %d জন্য ইন্টিজার, %f এর জন্য আমাদের ফ্লোট, %c জন্য ক্যারেক্টার। আবার যে ইন্টিজার কিন্তু ছিল আমাদের এজ, এই যে এজ, এই ইন্টিজার জন্য আবার এজ, ফ্লোরের জন্য আবার মানি, আবার ক্যারেক্টার জন্য লেটার। জাস্ট এগুলো আমি ধরেছি মনে মনে, এগুলো আমি অবশ্যই প্রোগ্রাম ভিতরে ডিক্লেয়ার করতে হবে। আমি জাস্ট এখন দেখালাম, আমি গত ক্লাসে অবশ্যই দেখে নেবেন, সেখানে বিস্তারিতভাবে সকল কিছু আলোচনা করা রয়েছে। ওকে, এটা তো গেল আমাদের ভ্যারিয়েবল ডেটা টাইপ, ইনপুট আউটপুট। আর হিস্ট্রি সম্পর্কে আজ আর বলবো না, গত ক্লাসে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। তবে আজকের যেই মেইন টপিকটা রয়েছে সেটা হলো অপারেটরস ইন সি। তো চলুন শুরু করা যাক আজকের অপারেটর ইন সি। This chapter covers the various operators in C, including arithmetic, relational, logical, assignment, increment, decrement, and bitwise operators. Each operator is explained with examples and key concepts with precedence and associativity. Associativity. Okay. তো আমি যদি আবার একটু বলি যে এখানে আমরা অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট সম্পর্কে আলোচনা করব। বিটওয়াইজ নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব না, যেহেতু আমাদের এইচএসসি যে সিলেবাসটা রয়েছে সেখানে আমাদের বিটওয়াইজ অপারেটর নিয়ে কোনো রকম আলোচনা করার নেই। কিছুটা ধারণার কিছুটা ব্যাখ্যা রয়েছে, যেমন বিটওয়াইজ অপারেটর কোনগুলোকে বলে, কিন্তু কোন রকম ভাবে কোনো প্রোগ্রাম করে বা উদাহরণ দিয়ে দেখানো হয়নি, জাস্ট থিওরি। তো আপনারা যদি চান যে বিটওয়াইজ অপারেটর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে, তো অবশ্যই জানাবেন যদি আপনাদের কারো আগ্রহ থাকে। যদি ব্যাপকভাবে কমেন্ট করেন, যদি অনেকে ইচ্ছা থাকে শিখার, তাহলে অবশ্যই আমি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও দিব। ওকে, তো এরপরে অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। আমরা অবশ্যই যোগ বিয়োগ করেছি, গুণ ভাগ করেছি। তো অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন এবং ডিভিশন এই পেজে লেখা নেই, তো মেবি এই পেজে আমি লিখতে ভুলে গেছি। যাই হোক, ডিভিশন, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো সম্পর্কে আমি আশা করি কারো কোনো রকম সমস্যা হবে না। জাস্ট প্রোগ্রামিংও সেম, অ্যারিথমেটিক অপারেটরগুলো প্রোগ্রামিংও সেম। আমরা যেমন আমাদের ম্যাথে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি, প্রোগ্রামিংও সেম জিনিস। প্লাস দ্বারা ওই যোগই বোঝায়, মাইনাস দ্বারা ওই সাবট্রাকশন বা বিয়োগই বোঝায়। কিন্তু প্রোগ্রামিং এ একটা জিনিস, প্রোগ্রামিং এ গুণের যে চিহ্নটা, মানে আমরা যে গুণে, যেমন আমি যদি একটু বোর্ডে গিয়ে দেখাই, আমরা কিন্তু প্রোগ্রামিং এ ওই গুণ জিনিসটা একটু অন্যভাবে লিখি। যেমন আমরা যদি ম্যাথে যাই, তাহলে আমাদের হয় কি প্লাস, এরপর আমাদের মাইনাস, এরপর দিয়ে আমরা গুণ হিসেবে দিই এইটা গুণ, এরপর হয় আমাদের ভাগ হিসেবে
ভাগ হিসেবে আমাদের কিবোর্ডে ভাগের যে আমরা যেভাবে ভাগটা লিখি সেটা লেখা নেই। আর ডিভিশন আশা করি পেয়ে গেছি। তো আমাদের ভাগ হিসেবে আমরা দেই এটা, এই তো আমাদের যে সাধারণ যে আমাদের ম্যাথ বইতে যে কোনো ক্লাসে ম্যাথ বই আপনি ধরেন না কেন, আপনি দেখবেন যোগ যোগ এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে, বিয়োগ এই চিহ্ন দ্বারা, একটু বড় করে দিই যাতে আপনার দেখতে সুবিধা হয়। তো আমাদের যোগ কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে, বিয়োগ এটা দ্বারা বোঝায়, গুণ এটা দ্বারা বোঝায়, ভাগ এটা দ্বারা বোঝায়। কিন্তু প্রোগ্রামিং এর জগতে ব্যাপারটা একটু অন্যরকম। আপনি যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি শুরু করেন না কেন আপনার জার্নি, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি করেন না কেন, আপনি প্রোগ্রামিং এ প্রো সরি হয়ে গেল প্রোগ্রামিং প্রোগ্রামিং এ আপনি যোগ দ্বারা এটা বুঝাবেন, বিয়োগ দ্বারা বুঝাবে এটা, গুণ দ্বারা এখানে স্টার বোঝায়, এবং ভাগ ভাগ আমাদের এটা বোঝায়। এই দুটা জিনিসের জাস্ট একটা ব্যবধান রয়েছে প্রোগ্রামিং এ। তো এই এই দুটা চিহ্ন একটু মনে রাখতে হবে, যে আসলে এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে ভাগ, স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ বলা হয়, এবং স্টার এটা দ্বারা বোঝাচ্ছে গুণ। আমরা এটা নিয়ে অনেক প্রোগ্রাম বানাবো, অনেক কিছু দেখবো, রিয়েল লাইফে ব্যবহার দেখবো অবশ্যই। তো এটা নিয়ে চিন্তা করার কিছুই নেই, জাস্ট আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো এবার আমরা দেখে নিই পরবর্তী কি রয়েছে। এখানে সকল ধরনের অপারেটর, রিলেশনাল যে অপারেটর গুলো দেখানো হয়েছে, যে ডাবল ইকুয়াল, ডাবল ইকুয়াল বোঝাচ্ছে ইকুয়াল টু, ইফ ইকুয়াল টু, এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই। এখানে হচ্ছে আশ্চর্যপ্রদ যে চিহ্নটা আমরা ইউজ করি সেটা ইকুয়াল, নট ইকুয়াল। এখন প্রোগ্রামিং এর জগতে আরেকটা জিনিস নিয়ে আপনারা দেখবেন, যে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যান না কেন, এই আশ্চর্যবোধক যে চিহ্নটা এটা দ্বারা বোঝা হচ্ছে গিয়া নট, এটা দ্বারা বোঝাবে আপনার নট। এই জিনিসটা আপনার মনে রাখতে হবে যে এটা দ্বারা বোঝাচ্ছে আপনার নট। এরপরে দেখি ডাবল ইকুয়াল, ইকুয়াল টু, নট। এখন যেহেতু এখানে ডাবল ইকুয়াল, ইকুয়াল টু, ইফ এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, আশ্চর্যবোধক চিহ্ন ইকুয়াল, নট ইকুয়াল টু, তারপর গ্রেটার দেন, গ্রেটার দেন, গ্রেটার দেন, লেস দেনই বোঝাচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল, বড় অথবা সমান, দুটা যে কোনো একটা হবে, ছোট, লেস দেন, ইকুয়াল, ছোট অথবা সমান। আমি এগুলো আপনাদেরকে এক্সাম্পল সহকারে বুঝাবো, জাস্ট আমরা দেখে নিই আগে। লজিক্যাল অপারেটর, লজিক্যাল এন্ড, ডাবল এন্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট, আমি মাত্রই দেখিয়েছি এটা, অ্যাসাইন, অ্যাড এন্ড অ্যাসাইন, সাবট্রাক্ট এন্ড অ্যাসাইন, মাল্টিপ্লাই এন্ড অ্যাসাইন, ডিভিশন এন্ড অ্যাসাইন, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ওকে, তো আজকে সরাসরি করে চলে যাই। আমাদের কোড, আমি ভিএস কোড ইউজ করতেছি, আমি আবারও বলে দিলাম। তো যাদের যদি কারো যদি ভিএস কোড ইনস্টল করতে এবং ভিএস কোডে সি প্রোগ্রামিং করতে অসুবিধা হয়, তো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো আমি একটি ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা একটি নিউ ফাইল বানিয়ে নিই। আজকে হচ্ছে ক্লাস 2.c। আমি গতকালকে বলেছি যে আমাদের সি প্রোগ্রামিং এ একটা বেসিক একটা টেমপ্লেট থাকে। সেই বেসিক টেমপ্লেটটা আসলে কি? ফার্স্টে আমাদের থাকবে হেডার ফাইল, এরপর থাকবে আমাদের ফাংশন, যেটা না, যে ফাংশনের নাম থাকবে মেইন, এরপর ভিতরে কিছু স্টেটমেন্ট থাকবে,
যেখানে আমাদের বিভিন্ন ধরনের ক্যালকুলেশন, বিভিন্ন ধরনের ইকুয়েশন, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সলভ করে থাকবো। এর পরবর্তীতে আমার রিটার্ন 0 দিয়ে থাকি। এখন রিটার্ন 0 আমি গত ক্লাসে বলেছি যে রিটার্ন 0টা আমাদের বর্তমান যে সি ভার্সনটা, সেই লেটেস্ট সিতে আমাদের রিটার্ন 0 লেখার প্রয়োজন ডিফল্ট ভাবে রিটার্ন 0 ধরে নেয়। তো আমরা লিখে যাই, তো হ্যাশ ইনক্লুড stdio.h int main। আমি যদি কিবোর্ড কি ম্যাপ গুলো যদি চালু করে দিই, ওকে, আপনাদের কোন সময় কোন কি ইউজ করতেছি সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা যে বেসিক স্ট্রাকচারটা সেটা আমি দিয়ে দিলাম। এখন ইন্ট মেইন, তো এরপর আমরা একটা ভ্যারিয়েবল ধরে নিই, দুটো ভ্যারিয়েবল ধরে এক্স। এরপর আমরা যদি দিই ইন্ট ওয়াই, জাস্ট দুটো ভ্যারিয়েবল আমরা ধরে নিলাম, এক্স আর এবং ওয়াই। এখন এখন আমরা কি একই লাইনে দুটা লাইনটা কি একসাথে করতে পারতাম না, যে ইন্ট এক্স কমা ওয়াই? চলুন দেখিয়ে দিই। এক্স এক্স কমা ওয়াই, এবার দিলাম এক্স ইকুয়াল এক্স ইকুয়াল 1, এক্স ইকুয়াল 5, প্রিন্টএফ এখানে আমরা দিব হচ্ছে %d, এটাও আমরা দিই %d। এর পরবর্তীতে আমরা দিব এক্স কমা ওয়াই। আমরা যদি কোডটাকে রান করি দেখা যাক কি হয়, আসলে কোডটা কি চলবে, চলুন দেখা যাক। ওয়াও, 5 এবং 8। এখন দুইটা কোশ্চেন, সরি 5, এটা হবে ওয়াই, সরি মাই মিস্টেক, 1 এবং 5 কোডটা কি চলে গেল? তো ফার্স্টে যেহেতু এক্স এবং পরে যেহেতু ওয়াই দিয়েছি, তো এর জন্য 1 এবং 5 প্রিন্ট হয়েছে। এবার আরেকটা কোশ্চেন, এখানে এক্স ইকুয়াল টু 1 এবং ওয়াই ইকুয়াল টু 5 দিলাম, আমি কি এটা এক লাইন করতে পারতাম? চলুন দেখা যাক, কোডটা রান করি, আবারও চলে গেল। তো অবশ্যই আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার এক লাইনে করতে পারি, একসাথে অনেকগুলো মাল্টিপল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, মাল্টিপল ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করতে পারি। এবার এখানে হলো আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর একটু আগে দেখালাম যে আসলে অ্যাসাইন করে কি দিয়ে। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর হলো অ্যাসাইন করার জন্য ইকুয়াল অ্যাসাইনস এ ভ্যালু টু এ ভ্যারিয়েবল। তো আমরা কিন্তু সেই কাজটাই করলাম এখানে। আমি যদি এক লাইনে না লিখে যে মাল্টিপল লাইনে লিখে দিই আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা কি করলাম, দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এরপর ভ্যারিয়েবলের যে মান, যে ভ্যালুটা এক্স এর ভ্যালু 1 এবং ওয়াই এর ভ্যালু যে 5টা, সেটা আমরা অ্যাসাইন করলাম। এখন অ্যাসাইন করলাম বা ভ্যালুটা দিলাম, সেটাই বুঝালাম এক্স ইকুয়াল 1, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই ইকুয়াল দ্বারা বোঝায় অ্যাসাইন। তো আমরা এখন অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা সবাই জানলাম। এবার প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লাই, আচ্ছা এটা আমরা পরে দেখি। জাস্ট অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন দেখি। অ্যাসাইনমেন্ট কোডগুলো গিটহাবে পেয়ে যাবেন। তো আপনারা যদি চান কোডগুলো সেখান থেকে নিতে পারেন, নিয়ে দেখতে পারেন, তাই কমেন্ট আউট করে রেখে দিয়েছি। তো অ্যাসাইনমেন্ট, ভ্যারিয়েবল ডিক্লারেশন, অ্যাসাইনমেন্ট। এবার আমি ধরলাম আরেকটা ভ্যারিয়েবল নেই, ইন্ট
জেড ইকুয়াল, এবার আমি আর ডিক্লেয়ার করে আবার আলাদা করে দিব না, এবার আমি যাচ্ছি যে আমি একই লাইনে দিব। তো ইন জেড এবার অ্যাসাইন করব, যে ভ্যালুটা অ্যাসাইন করব ইকুয়াল, সেই ইকুয়াল সাইনটা দিলাম, অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করলাম। এরপর ইকুয়াল দিয়ে এবার আমি চাচ্ছি এক্স এবং ওয়াই থাকবে, আর যেটা আরেকটা ভ্যারিয়েবল নিলাম, সেই ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই এর দুটা ভ্যারিয়েবলের যোগফলের সমান হবে। তাই কিভাবে করতে পারি, অর্থাৎ দুটো ভ্যারিয়েবল রয়েছে এক্স এবং ওয়াই, আমার কাছে আরেকটা ভ্যারিয়েবল আছে জেড, এখন আমি চাচ্ছি জেড এর ভ্যালু এই দুটো ভ্যারিয়েবলের যে যোগফলটা সেটা সমান হবে। তাহলে আমি কি করতে পারি, এক্স এক্স দিব একটা ভ্যারিয়েবল, আর আরেকটা ভ্যারিয়েবল থাকবে কি, ওয়াই থাকবে, সেমিকোলন দিলাম। এখন দেখেন আমি বলছি কি দুটো ভ্যারিয়েবল এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবলের যোগফলের সমান হবে, যোগফল অর্থাৎ অ্যাডিশন, অ্যাডিশন মানে প্লাস সাইন, অ্যাডিশন অর্থাৎ এই অ্যাডিশন। তো আমি যদি এখানে দেই কন্ট্রোল সি আই এম জেড, আই এম জেড যদি না দিই, আমি যদি না জেড দিই, জেড ইকুয়াল জেড জেড, আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিই অ্যাডিশন, তাহলে আমি কোডটা রান করি, আসলে কি হয়, অ্যাডিশনটা কিভাবে হলো, জেড ইকুয়াল 6, তো আমাদের ওয়াই এক্স এর মান ছিল 1, ওয়াই এর যে মানটা অর্থাৎ ভ্যালুটা সেটা ছিল 5, তো জেড এর যে ভ্যালুটা হচ্ছে এক্স আর ওয়াই দুটো যোগফল, তো জেড ইকুয়াল টু 6 প্রিন্ট হলো। তো এবার আমরা দেখে নিই, যদি আমি দেই সাবট্রাকশন যদি ও আচ্ছা এ আমি দিইনি, তো সাবট্রাকশন, তো এখানে আমি দিলাম ইন জেড। আচ্ছা এখন আমি চাচ্ছি জেড আমার জেড এর মধ্যে থাকুক, এক্স আর ওয়াই দুটো ভ্যালু আছে, দুটো ভ্যালু থাকুক। এখন আমি চাচ্ছি কি যে আরেকটা ভ্যারিয়েবল নিব আমি, ইন্ট ইন্ট যদি আমি নেই, আচ্ছা আমি আরেকটা ডেটা টাইপ নিয়ে করি, আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ফ্লোট ফ্লোট এ, আমি কি ডিক্লেয়ার করেছি আগে, না, ফ্লোট এ ইকুয়াল, এবার আমি চাচ্ছি যে আমাদের, আমি ভ্যালুটা একটু চেঞ্জ করে দিই, যেমন এখানে দিলাম আমি 7, এখানে দিলাম 5। আচ্ছা আমি যাচ্ছি আমার আরেকটা ভ্যারিয়েবল আমি দিব এ, এর যে ভ্যালুটা এক্স আর ওয়াই এর বিয়োগফল, আমি আবার বলছি আরেকটা ভ্যারিয়েবল আমি নিলাম এ, এখন এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এক্স আর ওয়াই বিয়োগফল, অর্থাৎ এক্স এবং ওয়াই এর বিয়োগফল। তো আমরা বলছি যে প্রোগ্রামিংও আমাদের ম্যাথের মতো সেম জিনিস, জাস্ট মাইনাস চিহ্ন বসাতে হয়। আমরা ম্যাথেও যেমন মাইনাস দেই বিয়োগ দেই, সেটা প্রোগ্রামিংও সেম। তো আমরা যদি প্রিন্ট করতে চাই, তো প্রিন্ট এফ এ ইকুয়াল পার্সেন্ট। আচ্ছা এবার এখানে কি হবে বলুন তো, যারা অবশ্যই যারা ঠিক গেস করেছেন তাদেরকে কনগ্রেটস। তো এখানে আমাদের ফ্লোটের জন্য পার্সেন্ট এফ, এর পরবর্তীতে আমরা যেহেতু এ ভ্যারিয়েবলের নেম হচ্ছে এ, তাই এ দিলাম। তো আমরা কোডটা রান করে দেখি, হ্যাঁ জেড ইকুয়াল টু 12। ওকে এখানে এক লাইনে আমি নিউ লাইন যদি প্রিন্ট করে দিতাম তাহলে হয়তো সহজ। আবার যদি রান করি আমরা,
জেড ইকুয়াল টু 12 ইকুয়াল টু 2.00। হ্যাঁ 2.00 ফ্লোটের কারণে এসেছে। আর ফ্লোট যেহেতু তাই আমরা পার্সেন্ট এফ ইউজ করছি, পার্সেন্ট ডি ইউজ করিনি। এবার সাবট্রাকশন, এডিশন, সাবট্রাকশন গেল। এবার আমি চাচ্ছি মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন দিলাম। এবার আমি চাচ্ছি আচ্ছা আরেকটা ভ্যারিয়েবল নিই আমি, ইন্ট। আমি এখানে জাস্ট ভ্যারিয়েবল আমার নিজের ইচ্ছা মতো জাস্ট বোঝানোর জন্য নিজের ইচ্ছা মতো নামগুলো নিচ্ছি এ বি সি ডি। তো আপনারা ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করবেন তখন আপনারা মনে রাখবেন যে আসলে ভ্যারিয়েবলটা কি জন্য ডিক্লেয়ার করা হচ্ছে, যেই জন্য ডিক্লেয়ার করা হচ্ছে বা ভ্যারিয়েবলটা যেই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা যা রিপ্রেজেন্ট করে সেই সেইটার যে মিনিংটা, তাই ইংরেজিতে ছোট হাতে অর্থাৎ স্মল লেটারে সকল ক্যারেক্টার সকল লেটারগুলো স্মল লেটারে লিখবেন। এবং ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য দুইটা কেস ইউজ করা হয় এবং তার মধ্যে ক্যামল কেসটা বেশি জনপ্রিয় এবং আমিও বিশেষ করে ক্যামল কেসটা বেশি ইউজ করি। ওকে, তো এবার নিলাম আমি যেহেতু কি দেওয়া যায়, ওকে আমি যেহেতু এ দিয়েছি এবার আমি বি দিই। বি ইকুয়াল, এবার আমি ধরলাম ধরি আরেকটা ভ্যারিয়েবল হলো বি, যেটা ভ্যালু হলো এক্স আর ওয়াই এর গুণফল। তো কিভাবে দিব, দুটা ভ্যালু অর্থাৎ এক্স এবং ওয়াই, এটার গুণফল হলো বি, এক্স আর ওয়াই। এবার আমরা আমরা আগেই বলেছি যে আসলে প্রোগ্রামিং এ কিন্তু সাধারণ ম্যাথের মতো ওই গুণ চিহ্ন ক্রস চিহ্ন দেওয়া হয় না, এখানে কিন্তু দেওয়া হয় স্টার। তো আমরা যদি এটাকে আবার প্রিন্ট করি, প্রিন্ট এফ, কজন দেখতেছে, প্রিন্ট এফ, হ্যাঁ প্রিন্ট এফ দিই আমরা এখানে। তো আমরা যদি প্রিন্ট এফ দিই তো আমরা এখানে যত ইন্টিজার টাইপ, আমরা কিন্তু এখানে আবার ফ্লোট, যে আমরা আগে ফ্লোট আমরা যে পার্সেন্ট এফ দিয়েছি তো এখানে যে আমরা পার্সেন্ট এফ দিব তা কিন্তু ব্যাপারটা না। আবার এখানে যে আমি পার্সেন্ট ডি দিয়েছি তা কিন্তু পার্সেন্ট এফ পার্সেন্ট ডি দিয়েছিলাম, এখানে যে পার্সেন্ট এফ দিয়েছি এখানে যে পার্সেন্ট ডি দেওয়ার কথা ছিল এরকম না। আমাদের ডিপেন্ড করবে জাস্ট ডেটা টাইপ। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা ভুল করে এবং আমিও একসময় ভুল করতাম এই জিনিসটা। তো আমি এখন যেহেতু বি, বির জন্য আমি দিলাম বি ইকুয়াল, একটা স্ট্রিং নিলাম বি ইকুয়াল। এবার আমি যেহেতু এটার যে ভ্যালুটা বসবো, ভ্যালুটা আমি যেহেতু ইন্টিজার টাইপ তো আমি পার্সেন্ট ডি, এবার কমা দিয়ে এবার দিলাম ইন্টিজার বি, যেহেতু বির মানটা আমি প্রিন্ট করতে চাচ্ছি তো আমি বি ভ্যালুটা দিলাম, জাস্ট ইট। ওকে, কোডটা রান করা যাক। ও এবার আবার এক লাইনে, সরি, আমি যদি একটু নিউ লাইনটা প্রিন্ট করে দিই জাস্ট দেখতে সুন্দর লাগবে এবং বুঝতে সুবিধা হবে। ওকে, জেড ইকুয়াল 12, এই জিনিসগুলো আই থিঙ্ক এখন প্রয়োজন নেই, আমি এগুলো কমেন্ট আউট করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ওটা আবার রান করলাম, দেখি কি আসে। বি ইকুয়াল টু 35। তো এখানে হচ্ছে কি, আমাদের এক্স আর ওয়াই এটা আমার দুটো তো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এক্স এর মান অ্যাসাইন করলাম 7 এবং 5, এবং অ্যাসাইন করার পর সেই ভ্যালুগুলো আমরা যে দুইটা ভ্যালু পাই সেই দুইটা ভ্যালু যে গুণফলটা সেই গুণফল আমরা বির মধ্যে দিলাম। তো এখানে আমরা বিটা কই, এইখানে বি ইকুয়াল টু 35, 5/35। ওকে, এটাকে কমেন্ট আউট করে দিই। এবার ডিভিশন ব্যাপারটা আসে, ডিভিশন, ওকে ডিভি, ও সরি স্পেলিং মিস্টেক। এবার আমি ধরলাম আরেকটা ভ্যারিয়েবল ওকে ইন্ট। ওকে, এবার নতুন দুটা ভ্যারিয়েবল নিয়ে আসি, ধরলাম ভ্যারিয়েবল আচ্ছা ইয়ার ইকুয়াল 5 ইয়ার।
2024। আচ্ছা, ধরি আমরা কিন্তু জানি যে আসলে লিপ ইয়ার কাকে বলে। কোন কোন বছরকে 2020 হোক, 2024 হোক, 2022 হোক, 1971 হোক, যাই হোক না কেন, কোন বছরকে যদি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে, তাহলে সেটা হলো লিপ ইয়ার। তো আমরা কিন্তু জানি 2024টা কিন্তু লিপ ইয়ার। যেমন আমি যদি ক্যালকুলেটর আপনাদের দেখাই, টোয়েন্টি টোয়েন্টি ফোর, এটা যদি আমি ভাগ করি 4 দিয়ে, তো আমার কিন্তু 506 আসছে, কোনো দশমিক আসেনি। এর মানে ভাগশেষ কিন্তু শূন্য হয়ে গেছে, তাই না? তো আমি যদি 2023 দিই, এটা যদি ভাগ করি 4 দিয়ে, তো কিন্তু দশমিক আসছে। এর মানে অবশ্যই ভাগশেষ ছিল, যেটাকে ভাগশেষকে নিঃশেষে বিভাজ্য করার জন্য, অর্থাৎ ভাগশেষ শূন্য করার জন্য দশমিক এনে সমাধান করা হয়েছে। তো আই থিঙ্ক এগুলো আপনারা ভালো জানেন, তো আমি জাস্ট আবার রিভিশন দিয়ে দিলাম। এখন এখন এই জিনিসটা দেখানোর কারণ রয়েছে। ওকে, ইন্ট ইন্ট ধরা যাক দুটো ভ্যারিয়েবল ধরলাম এ বি সি ডি। ওকে, দুটো ভ্যারিয়েবল, ডি ইকুয়াল টু ধরলাম 40, কমা ডি ই ধরলাম, ই ইকুয়াল টু ধরলাম 2, জাস্ট ধরলাম। তো এখন ধরলাম ডি ইকুয়াল টু 40, ইকুয়াল টু 2। এখন আমি চাচ্ছি আরেকটা ইন্টিজার নিব, ডিই এফ। এবার এফ আমি নিব, এফ যদি আমি নেই, তো আমি যদি কিভাবে নিতে পারি? আচ্ছা, আমি একটু মিনিংফুল কিছু একটা নিই, একটু বোঝানোর জন্য। আমি যা আই থিঙ্ক আপনার বোরিং হচ্ছে যে এভাবে ডিইএফ দেওয়ার কারণে। আমি একটু যদি সাপোজ সাপোজ 40 জন স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টস স্টুডেন্ট ইকুয়াল টু 40, 40 জন স্টুডেন্ট রয়েছে। আর আমি যদি দেই সুইটস, ধরি সুইটস আছে 400। এবার আমি আশা করি এবার মিনিংফুল কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হলো। তো ধরলাম 400 সুইটস আছে এবং 40 জন স্টুডেন্ট আছে। এখন আমি যদি চাই যে আসলে যদি 400 সুইটস থাকে এবং 40 জন স্টুডেন্ট থাকে, তাহলে প্রত্যেক স্টুডেন্ট পার স্টুডেন্ট কয়টা করে সুইট পাবে? তো আমরা এই কাজটা আসলে কিভাবে করতাম? এটাও এভাবে করতাম না, যে 400 সুইট আছে, তো আমাদের স্টুডেন্ট, সরি, 400 সুইট আছে, আমাদের স্টুডেন্ট আছে 40 জন, আমাদের পাবে প্রত্যেকে কয়টা পাবে? 10টা করে সুইট পাবে, তাই তো? এটা কি হওয়ার কথা না? এটাই তো। তো আমরা কিভাবে করলাম এটা? জাস্ট 400 কে 40 দিয়ে ভাগ করলাম, একটা ফর্মুলা পেয়ে গেলাম। 400 সুইট কে 40 দিয়ে ভাগ করলাম, পার স্টুডেন্ট পেয়ে গেলাম। তো আমি আরেকটা ভ্যারিয়েবল নেই, ইন্টিজার পার স্টুডেন্ট ইকুয়াল, তাহলে 400 কে আমরা 40 দিয়ে ভাগ করলাম। আর আমি কিন্তু বলেছি যে আমাদের প্রোগ্রামিং এ ভাগকে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে কিন্তু বোঝানো হয়। তো আমরা 400 সুইটকে কিন্তু 40 দিয়ে ভাগ করতেছি, অর্থাৎ আমি একটু বোর্ড থেকে আসি। তো আমাদের হইতেছে কি, এই 400 সুইটকে কিন্তু আমি এই 40 দিয়ে ভাগ করব, তাই তো? তো আমাদের উপরে হচ্ছে প্রথম যে ভ্যালুটা, এরপরে হচ্ছে এরপরেরটা হচ্ছে দ্বিতীয় ভ্যালুটা, অর্থাৎ আমরা যে
স্ল্যাশ দিব, আই মিন যে ভাগ করব, ভাগ করার জন্য যে ডিভিশন অপারেটরটা ইউজ করব, সেটার জন্য আমরা যে প্রথম যেই ভ্যালুটা লিখবো বা যে ভ্যারিয়েবলটা লিখবো যে এবং দ্বিতীয় যে ভ্যারিয়েবলটা লিখবো সেটা হলো নিচেরটা, অর্থাৎ এটা রিপ্রেজেন্ট করবে উপরেরটায় আর এটা রিপ্রেজেন্ট করবে আমার নিচেরটায়। ওকে, আমরা এবার দিই তাহলে। তাহলে প্রথমে 400, এরপর আমরা ভাগের জন্য বলছি এই চিহ্ন, ডিভিশন এই অপারেটর ইউজ করব, যে অ্যারিথমেটিক অপারেটর, এবং পরটা হচ্ছে এই 40। কিন্তু এখানে কথা হচ্ছে আমি কিন্তু ভ্যারিয়েবলের মানটা বা ভ্যালুটা কিন্তু বসাবো না, 440 আগে বসাবো না। কারণ ভাই 440 যদি আমি বসাই তাহলে আমি এই সুইটস এই স্টুডেন্টস কেন আমি দিলাম? তো অবশ্যই এটা আমি কি করব, সুইটস দিব, এরপর ডিভাইড দিব, স্টুডেন্টস দিব। ওকে, তো এখন ইয়ার কেন দিয়েছি এটা আমি বলবো একটু পরে, আরেকটা অপারেটর রয়েছে যেটা দেখাতে হবে। তো এটা দিলাম, এটা রিমুভ করে দিলাম, আই থিঙ্ক প্রয়োজন নেই। এবার এবার আমি দুটা ভ্যালু নিলাম, দুটা ভ্যালু ধরলাম, সুইটস 400, স্টুডেন্ট আছে 40 জন, এখন পার স্টুডেন্টের ক্যালকুলেশনও করলাম। এখন আমার তো দেখাতে হবে, প্রিন্ট করতে হবে আসলে কয়জন, আমি বুঝবো কিভাবে কতজন? তো প্রিন্টএফ ইন্টেজার পার্সেন্ট ডি কমা, এবার আমাদের যেহেতু আমি প্রিন্ট করবো হচ্ছে এটা ক্যালকুলেশন করলাম, ভাগ করে ক্যালকুলেশনের পর এটা আসছে পার্সেন্ট পার স্টুডেন্ট, তো এটা আমি বসাবো এখানে, আর সেমিকোলন দিয়ে আমাদের স্টেটমেন্টটা শেষ করব। রান করলাম, 10টি। হ্যাঁ, আর আমাদের যে ক্যালকুলেটর, এটাও কিন্তু একটা প্রোগ্রাম, ক্যালকুলেটর কিন্তু একটা প্রোগ্রাম, আর এই প্রোগ্রাম কিন্তু আমরাও কিন্তু যেটা করলাম এটাও প্রোগ্রাম, জাস্ট এটা আমরা সিএলআই বেসড আর এটা জিইউআই বেসড। আপনারা যদি জানতে চান, শিখতে চান এর ব্যাপারে আরো কিছু, সিএলআই কি জিইউআই কি, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো আমি, আপনারা যদি চান বেশি আগ্রহী থাকেন আমি শিখাবো। এরপর দেখি আমরা কি হয়। তো 440, তো আমরা দেখলাম যে আসলে ডিভিশন বা অ্যারিথমেটিক অপারেটর, ডিভিশনের জন্য কোন অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয়। ওকে, তো এটাকে আমি কমেন্ট আউট করি। এবার ওকে, আমি যদি দেই, ধরলাম এখানে 400, তো ধরলাম আমার কাছে আছে 378টা চকলেট আছে, 40 জন স্টুডেন্ট আছে, তাহলে কত হবে? প্রত্যেক কয়টি করে হবে? নয়টা, 9.45, তাই তো? অর্থাৎ প্রত্যেকে 9টা করে পাবে, সলিড চকলেট পাবে 9টা করে, আর কিছু ভগ্নাংশ থেকে যাবে, যেমন 45, 0.45। এখন এখন একটা জিনিস দেখাই আসলে হয় কি, আমি যদি এখানে এটা আমি কমেন্ট আউট করি, সুইট আছে কত? 378, তাই তো? 9.45, 378 যদি আমি দিই, 378। ওকে, এখন একটু আমাকে কেউ বলতে পারবেন যে আসলে এখানে কত হবে, প্রত্যেকে কয়টা করে চকলেট পাবে? একটু গেস করে দেখেন তো, একটু গেস করে কমেন্ট বক্সে জানান। ওকে, আশা করি গেস করতে পারছেন যে আসলে কয়টা হবে বা এখানে কত আসতে পারে। চলুন দেখে নেওয়া যাক যে আসলে এটা কি অ্যান্সার কি আসলে ঠিক। ওকে, এখানে আসছে কত? 9, দুইবার আসছে কারণ আমি দুইবার চাপ লেগে গেছে, যাই হোক 9 আসছে। তো আমরা এখানে কত দেখছিলাম? ক্যালকুলেটর, ক্যালকুলেটর যদি আমরা যাই, তো এখানে ছিল কত? 378,
এটাকে আমরা ভাগ করেছিলাম 40 দিয়ে। 378 এটাকে ভাগ করেছি আমরা 40 দিয়ে। তো আমাদের আসছিল কত 3.45, কিন্তু এখানে আসছে আমাদের 9। কিন্তু কিভাবে 9 আসলো? 378। তো আমাদের যে 378টা, আমি আবার একটু দেখাই এখানে। 378টা ছিল আমাদের 378, এটাকে আমরা ভাগ করলাম কত দিয়ে? 40 দিয়ে। কিন্তু তো এটা কিন্তু ভাগ করার পর ভাগফল কিন্তু আসছিল আমাদের 9.9.45, 9.45। তো এখন আমাদের যে 45টা আসলে গেল কোথায়, 9টা কেন আসছে? আমি কিন্তু শুধু 9টাই কিন্তু দেখাইছে, 45টা কিন্তু দেখায়নি। তো এখানে আসলে ব্যাপার কনসেপ্টটা, মেইন যে কনসেপ্টটা হচ্ছে আমাদের যে ইন্টেজার সেটা করে কি, কোন একটা ভ্যারিয়েবলের যে কোন একটা ভ্যালু যদি থাকে, কোন একটা ভ্যারিয়েবল যদি কোন একটা ভ্যালু আসে, যেমন এখানে আসলো যে 9.45, 9 পয়েন্ট সামথিং, বা যে কোনো মানটা আসতে পারে। ফার্স্টে যে সলিড নাম্বারটা থাকবে, এর পরবর্তীতে যা যা থাকবে প্রেসিশন হিসেবে, সেগুলোকে ইগনোর করে দেয়, সেগুলোকে স্টোরই হয় না। আমাদের যে ফার্স্টে সলিড নাম্বারটা, যে সলিড ভ্যালুটা, সেটা জাস্ট ভ্যারিয়েবলে সেভ হয়ে যায়। তো আমাদের যখন এমন কোনো একটা প্রবলেমটা সলভ করি, বা এমন কোনো একটা প্রোগ্রাম বানাই যেখানে আমাদের প্রেসিশন আসতে পারে, বা আমাদের প্রেসিশন গুলো প্রয়োজন হবে এরকম মনে, তখন আমরা ইন্টিজার না, তখন আমরা নেই ফ্লোট। আর এই জিনিসটা বোঝানোর জন্য আমি জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য এই ক্যালকুলেশনটা করা। তো আমাদের এখানে জাস্ট একটাই কাজ করতে হবে, এখানে ফ্লোট। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই, যেখানে যে ফ্লোট, এটা এই দুইটা কিন্তু ইন্টিজার আছে, এটা কিন্তু আবার আছে ফ্লোটে। তো এটা কি স্টোর হবে? আপনাদের কি মনে হয়? চলুন দেখা যাক। ওয়াও, 0। আসলে এখানে যখন ইন্টিজার আসলো, এটাও যখন ইন্টিজার আসলো, স্টুডেন্ট, আমি ওকে, এখানে যখন ইন্টিজার, এটাও যখন ইন্টিজার আসলো, আর এটা যখন ফ্লোট, তখন ভ্যালুটা 0 হয়ে গেল। এটা ভ্যালু ভ্যালু আর সেভই হলো না, এখানে স্টোরি করতে পারলো না। তো আমাদের এখানেও হলো এটি ফ্লোট। এখন যদি দেই, এখন কি আসার কথা? সরি, সুইটস পার স্টুডেন্ট, পার, ওকে ওকে ওকে, 1 মিনিট, জাস্ট পার্সেন্টেজ। আচ্ছা, এখন কি আসতে পারে? দেখেন, আমি কিন্তু একটু একটু কোডগুলো একটু রিভাইস নিয়ে গেলাম, কারণ আমি এখানে চেঞ্জ না করি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে আমি ইন্টিজার নিয়ে সুইটস স্টুডেন্টস নিলাম, এখানে ফ্লোট নিয়ে আমি ক্যালকুলেশন করে ফ্লোটে রাখার চেষ্টা করলাম। তাহলে এখানে হলো কি, এই ইন্টিজার যখন ক্যালকুলেশন হলো, তখন আমাদের ফার্স্টের যেই সলিড নাম্বারটা, অর্থাৎ ফ্র্যাকশনের আগে যেই ভ্যালুটা 9.35 আসছিল, সেই 9টা রেখে 3.35 কে ইগনোর করে দিল। তো 9টা এসে সেভ হলো পার স্টুডেন্টে। পার স্টুডেন্ট যেহেতু ফ্লোট, তখন আমার ফ্লোট কি করলো, 9 রেখে দিল। আর ফ্লোটে যেহেতু আমরা জানি প্রেসিশনে 6টা ডিজিট থাকে, তো আমাদের 6টা ডিজিট 6টা জিরো দেখাই দিল। এখন আমি যদি এখানে ফ্লোট দিই, FLOAT ফ্লোট, এরপর যদি দেখাই 9.4, সরি আমি বলতে আপনি ভুল করছি, যে এখানে 35 আসছে। যাই হোক, 3.4 35 45 এই কথা। যাক, এখানে আমি বুঝাতে চাচ্ছি যে এখানে ইন্টিজার যখন ক্যালকুলেশন করে, তখন দশমিক পর বাকি যা থাকে সবকিছু ইগনোর করে, জাস্ট
ফার্স্ট যে সলিড নাম্বারটা সেটা নিয়ে স্টোর করে। আর এখানে ফ্লোট যখন ক্যালকুলেশন করলো, ফ্লোট ক্যালকুলেশন করার পর দুইটা ক্যালকুলেশন করার পর যখন একটা দশমিক পর কোনো একটা ভ্যালু আসছে তখন সেটাও রেখে দিছে। এরপর সেটাকে আবার ফ্লোট আরেকটা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম সেটার ভিতরে অ্যাসাইন করে দিছে। এই ইকুয়াল দ্বারা অ্যাসাইন করলো। তো আমি এরপরে এটাকে প্রিন্ট করলাম। এটা কমেন্ট আউট করি। এবার দেখে নেওয়া যাক প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লাই এন্ড অ্যাসাইন, অর্থাৎ অ্যাড এন্ড অ্যাসাইন, সাবট্রাক্ট এন্ড অ্যাসাইন, মাল্টিপ্লাই এন্ড অ্যাসাইন, ডিভাইড এন্ড অ্যাসাইন। তো সেটা হয় কি দেখে নেওয়া যাক। তো এখানে ধরুন আমার কাছে দুটা ভ্যালু আছে। সাপোজ ধরুন ইন্ট ফাদার ইকুয়াল 32, int son equal 14, father equal 32, son equal 14। এখন আমি চাচ্ছি যে 10 বছর পরে, জি শুনেন, বাবার বয়স 32 বছর, পুত্রের বয়স 14 বছর হয়, 10 বছর পরে তাদের দুজন বয়স কত হবে? তাহলে কিভাবে করতে পারি? তাহলে কি করব, ফাদারের সাথে তাহলে আমরা কি আমাদের যে এই পর্যন্ত যা যা শিখলাম তাতে আমরা এইভাবে করতে পারতাম না, ইন্ট 10 প্লাস 10 প্লাস 10 ইকুয়াল প্লাস 10 ফাদার, জাস্ট এর জন্য দিলাম প্লাস 10 ফাদার ইকুয়াল। এখন আমরা আগের মতো কি করতাম, ফাদারের সাথে আমরা যোগ করতাম কত, 10, এভাবে করতাম না, ফাদার ইকুয়াল টু, আচ্ছা এখানে যদি দিই ফাদার যদি দিই তাহলে এখানে হবে কি, আমাদের বাবার বয়স 32 বছর, পুত্রের বয়স 14 বছর হয়, 10 বছর পর বাবার বয়স পুত্রের বয়সে কত হবে, তাই তো? তাহলে আমরা কি করবো, ফাদার দিব, ফাদার ইকুয়াল টু অ্যাসাইন করব। তো অ্যাসাইন করার পর তাহলে আমরা আবার অ্যাসাইন করবো যে ফাদারের অর্থাৎ বাবার যে বয়সটা সেটা বাবার বয়সের সাথে 10 বছর যোগ করব। তো বাবার বয়সের সাথে যদি আমি 10 বছর যোগ করি তাহলে আমাদের ফাদার ইকুয়াল টু ফাদার প্লাস 10 যোগ করতে হবে, তাই তো? আচ্ছা আমরা দেখে নেই যে আবার যদি পুত্রের, ও এখানে ইরোড দিবে। আচ্ছা আমরা একটা জিনিস দেখাই দিই, আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি যে ইন সন ইকুয়াল সন প্লাস 10। তো আমরা সনের বয়সটা কি করব, ফাদার বয়স দিয়ে ফাদার প্লাস 10 দিলাম, যেমন সনের বয়স তো সন ইকুয়াল টু সন প্লাস 10। এবার প্রিন্ট এফ দিই, প্রিন্ট এফ ইকুয়াল পার্সেন্ট ডি কমা এন দিয়ে আমি যদি দেই এস ইকুয়াল পার্সেন্ট ডি কমা এটা যদি ফাদার দেই কমা সন দিই। আচ্ছা এখন কি আউটপুট আসবে কিছু, এই কি কিছু প্রিন্ট হওয়ার কথা? আসলে হয়নি। তাহলে একটু দেখে নিই এররটা আসলে কি। Redefinition of father in function main
রিডেফিনেশন অফ ফাদার, ইন্ট ফাদার, ফাদার নিচে দেখুন লাল দিয়ে আন্ডারলাইন করা। আবার নোট প্রিভিয়াস ডেফিনেশন অফ ফাদার উইথ টাইপ ইন্ট ফাদার ইকুয়াল টু 32, redefinition of son, int son equal to son plus 10, previous definition of son with int type। তো এখানে বলে দিছে যে আমি আবার রিডেফিনেশন অর্থাৎ রিডিফাইন করছি অর্থাৎ রিডিক্লেয়ার করছি। এখানে দেখেন আমি ইন্ট ফাদার কিন্তু দিছি একবার, আবার ইন্ট সন দিলাম, আবার ইন্ট ফাদার দিছি, আবার ইন্ট সন দিছি। তো এখানেই আসলে ইরর দিতেছে যে এখানে আমি ইন্টে একবার দিছি ফাদার, ইন্টে আবার দিছে সন, আবার কেন আমি ইন্ট দিয়ে আবার ফাদার দিলাম। তো আমার এখানে কখন একটা ভ্যারিয়েবলকে রিডিক্লেয়ার করা যাবে না, রিঅ্যাসাইন করা যায় কিন্তু রিডিক্লেয়ার করা যায় না। আর কনস্ট্যান্ট যদি ভ্যারিয়েবল থাকে, যদি কনস্ট কিওয়ার্ড ইউজ করা থাকে তাহলে তো রিঅ্যাসাইনও করা যাবে না। তো আমি যদি এখন দেই, এখন কি হবে f equal to 42 s equal to 24, তো এর সাথে 10 যোগ করলো, এটার সাথে 10 যোগ করলো, 42 আর 24। তাহলে আমাদের কোডটা কিন্তু চললো, আমাদের কোডটা কিন্তু হয়েছে, সমস্যা নেই। কিন্তু এখন একটা জিনিস দেখেন, আমি যে ফাদার যে বয়সটা দিছি আমি 32 দিছি, ঠিক আছে, সনের বয়স 14 দিছি, ঠিক আছে। আমার ফাদার বয়সের সাথে আমার প্রয়োজন হয়েছে 10 বছর বাড়াইছি, প্রয়োজন হবে আমি আরো 50 বছর বাড়াবো। এখন কথা হয়েছে আমি যখন আবার যখন বয়স বাড়াইতে গেলাম 10 বছর বা 15 বছর 20 বছর যতই বাড়াইতে যাই না কেন, তখন আমার ফাদার লেখা লাগলো, ইকুয়াল দেওয়া লাগবে। কিন্তু আবার ফাদার লেখছে, আবার লেখা লাগছে ইকুয়াল, আবার লেখা লাগছে 10। তো জিনিসটা একটু বড় হয়ে গেল। জিনিসটা এটাও সঠিক, ওটাও সঠিক, কিন্তু এটা কিন্তু একটু বড় হয়ে গেল, কিন্তু আমরা পারি না একটু শর্ট করতে। আচ্ছা দেখা যাক কিভাবে তাহলে শর্ট করা যায়। তাহলে আমাদের করতে হবে কি, আমি ফাদার নিব, তো আমাদের একটা প্লাস সাইন, একটা ইকুয়াল 10। এখানে আমি নিব কি, একটা প্লাস সাইন, একটা ইকুয়াল, একটা 10। তো এখানে হলো কি ফাদারের বয়স ইকুয়াল হবে 0, সরি ফাদারের বয়স ইকুয়াল হবে এই পাশে যে ভ্যালুটা, এটা বয়স ইকুয়াল হবে এই পাশে যে ভ্যালুটা থাকবে সেটা ইকুয়াল হবে। কিন্তু এখানে যে প্লাসটা, এটা দ্বারা বোঝাচ্ছে যে ফাদার যে বয়সটা বা ফাদার যে ভ্যালুটা, এখানে তো বয়স বোঝাচ্ছে না, জাস্ট ভ্যালুটা বোঝাচ্ছে, আমরা বয়স ধরে নিতেছি জাস্ট বোঝার সুবিধার্থে। ফাদার যে ভ্যালুটা, এই ভ্যালুটা হবে এই পাশে যে ভ্যালুটা, এটার এই যোগফল। সনের যে ভ্যালুটা, এইটার যে ভ্যালু হবে, এটা যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হবে এই ভ্যালুটার সাথে, এই পাশে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার সাথে এই যোগফল। তো আমি রান করি আবার, f equal to 42, s equal to 24। আচ্ছা এখন যদি আমি আবার দিই, আমি যদি এবার ডুপ্লিকেট করি, আমি যদি চাই, আচ্ছা না, এখানে তো যোগ হয়েছে, আমি চাইতেছি এখানে তো যোগ হইলো, বয়স কত 32 ছিল, 32 আর 14 ছিল, তো 10 বছর যোগ হয়েছে, যোগ হইলে হলো কত 42 আর 24। তো আমি চাইতেছি আচ্ছা 42 আর 24 হয়েছে, আমি চাইতেছি না এবার আরো 5 বছর কমাই। তো আমি যদি কমাই, তো এই পাশে তো 5 দিব, তো আমি কি করতাম, ফাদার মাইনাস, আর এখানে দিতাম সন -5। তো আমি রানটা করি, তো আসছে কত, এখানে আগের মতো সবকিছু ক্যালকুলেশন হয়েছে। আমি যত প্রিন্ট করি না, প্রিন্ট করে আবার দেখাই, রান করি আবার, 42 24, একটা নিউ লাইন দিই, লেগে যেতেছে, 42 24, এতটুকু কিন্তু ঠিক আছে, দেখতে হয়তো অসুবিধা হতে পারে, জাস্ট আমি জুম করে দিই, 42 আর হচ্ছে 24। এর পরবর্তীতে আবার ফাদার ইকুয়াল ফাদার -5, মানে ফাদার ইকুয়াল হবে, মানে ফাদার আবার অ্যাসাইন করতেছে একটা ভ্যালু,
ওই ভ্যালুটা হচ্ছে যে ফাদারের যে বর্তমান ভ্যালু আছে ওই ভ্যালুর সাথে 5 কম। আবার সনরে আমি রিঅ্যাসাইন করতেছি যে সনের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা সনের বর্তমান অর্থাৎ কারেন্ট যে ভ্যালুটা সেই ভ্যালু থেকে 5 কম হবে। তো এই যদি 5 5 দুজনই কম হয় তাহলে হয় কি এটা থেকে 5 কম হলে হয় 37, এটা থেকে 5 কম হলে হয় 19। তো দুটা ভ্যালুই কারেক্ট, এক্স্যাক্টলি কারেক্ট হওয়ারই কথা যেহেতু কম্পিউটার বলে কথা। তো এখন আমি কি এই কাজটারে যেহেতু এটা যেহেতু আমি শর্ট করতে পারছি, আচ্ছা আমি একটু সংক্ষেপে যদি আমি লিখে দিই সি দিয়ে কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি। ওকে, এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, সরি সরি এখানে ছিল প্লাস। এই তো, তাহলে আমি এই কাজটাকে আমি সহজে করতে পারি না? এই কাজটা কিন্তু সহজ কোনো ফরম্যাট নেই, কোনো সহজ কোনো পদ্ধতি নেই করার। জি, এটাকে সহজভাবে করা যায়, যাবে না কেন? তো এটাকে সহজভাবে করার জন্য আমাদের করতে হবে কি, আমি এই কোডটা মুছে দিয়ে আমাদের কমেন্ট আউট করে আমি লিখে দিচ্ছি সাইডে। আমি কি করতেছিলাম, বিয়োগ করতেছিলাম, যোগের সময় আমরা কি করছি, আমাদের ফাদার যে ভ্যালুটা ওইটা ছিল ইকুয়ালে পরে যে ভ্যালুটা সেই ভ্যালুটার সাথে কারেন্ট ভ্যালু যোগ করে দিচ্ছে। আর মাইনাসের সময় হয় কি, আমাদের যে বাম পাশে যে ভ্যারিয়েবলটা এই ভ্যারিয়েবলের একটা ভ্যালু অ্যাসাইন করে দেয়, সেই অ্যাসাইন ভ্যালু হচ্ছে সেই কারেন্ট ভ্যারিয়েবলের যে কারেন্ট ভ্যালু সেই ভ্যালুর সেই ভ্যালুর সাথে ডান পাশে যে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা যেই ভ্যালুটা দেওয়া আছে সেটা প্লাস অথবা মাইনাস করে দেয়। সেম ভাবে আমি যদি আবার দেখিয়ে দিই, এখানে হয় কি 42 32, হ্যাঁ 42, এখানে তো 42 হয়েছে, 32 10, এটা ছিল আমার 10, আর এখানে আমার ছিল -10, আর এদিকে আমার -10। তো জাস্ট ওইভাবেই জাস্ট যোগ আর বিয়োগ করে দিল। তো একবার সেম ভাবে সবকিছু করে। এটাকে আমি কপি করে নিই, জাস্ট আমি চাচ্ছি যে আমার একটা ভ্যারিয়েবল আছে, ওই ভ্যারিয়েবল যে কারেন্ট যে ভ্যালুটা সেই ভ্যালুর সাথে আমি বর্তমানে একটা ভ্যালু গুণ করতে চাই। তাহলে আমি কি করবো, জাস্ট গুণ দিব, আর গুণের জন্য আমরা স্টার সাইন দিব। আর এখানে আমি জাস্ট কমেন্ট আউট করে লিখে দিই, আপনার জন্য পরবর্তী দেখে বুঝতে পারেন। আর ভিডিও তো ইউটিউবে এবং ফেসবুক গ্রুপে অবশ্যই থাকবে, তো আপনার সেখান থেকেও দেখতে পারেন। আমি যদি রান করি, দেখুন কি হলো, এই দুটা ভ্যালু পেলাম। এই দুটা ভ্যালু জাস্ট এখানে যদি নিউ লাইন প্রিন্ট হতো জিনিসটা, এখন যদি আমি দিই, এই যে সবকিছু এক লাইনে চলে আসলো। তো এই দুটা হচ্ছে প্রথম আমার যে ভ্যালু তো আমার ছিল 32 আর হচ্ছে 24, ওর সাথে 10 যোগ হইলো, এরপর আবার 10 বিয়োগ হইলো। এই যে আমি আবার দেখাই দিই, 10 যোগ হইলো, এরপর আবার 10 বিয়োগ হইলো, এই যে 10 বিয়োগ হয়েছে, আবার আগের ভ্যালু চলে আসছে। এবার আমাদের বর্তমানে যে ক্যালকুলেশনটা এসেছে 10 গুণ হয়েছে, 10 গুণ, তাহলে 32 10 গুণ 320, 14 10 গুণ 140। এবার আমি যাচ্ছি সেম ভাবে যোগ বিয়োগ গুণ কিছু করব না, জাস্ট আমি ভাগ করব। তো ভাগ করতে হলো একবার সেম কেস। তো ভাগ করতে হলে জাস্ট আমাদের যে ভাগ চিহ্ন অ্যাসাইনমেন্ট অপারেটর আমি দেখেছি যে ভাগ চিহ্নকে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে থাকি। তো ওই ভাগ, এখানে আমি ভাগ দিয়ে দিই, এখানে আমি ভাগ দিই, এই যে ভাগ, আবার 10 দিয়ে ভাগ হয়ে গেল, আবার আগে ভ্যালুতে চলে গেছে। এবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখাবো।
আচ্ছা, এই যে আমরা মডুলাস, এই মডুলাসটা কিন্তু দেখানো উচিত। মডুলাসটা আপনাদের এখানে আছে ব্যাপকভাবে বলা আছে এবং অনেকগুলো প্রোগ্রামও দেওয়া রয়েছে। আসলে মডুলাসটা জিনিসটা হয় কি সেটা আসলে দেখে নেই। তো মডুলাসটা আমাদের হয় কি, ধরুন আপনার কাছে কত আছে, ধরুন একটা একটা সংখ্যা 10, এই 10কে আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের হয় কি 5 দুগুণে হয় 10, আর তাহলে ভাগশেষ থাকে তো 0। এখন এখানে আমি যে এখানে আমি যে 5টা পেলাম, এখানে যে 5টা পেলাম, এই 5টা আমি পাই কখন, যখন আমি যখন আমি এই 10 ডিভাইড 2 করি, যখন আমি প্রোগ্রামিং এ এই অপারেশনটা করি, অর্থাৎ যখন আমি ভাগ করি প্রোগ্রামিং এ এই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে। আর এখন আমি জিরো জিরো আমি পাই কখন? আচ্ছা, আমি আরেকটা দেখি। ধরুন যদি 9 ধরি, ধরুন 9, 9 যদি ভাগ দিই 2 দিয়ে, তাইলে 4 দুগুণে থাকে 8, ভাগশেষ থাকে আমার কত 1, 1 থাকে। তাহলে আমার 4 দুগুণে 8 হয়, তাহলে আমি 4 পাবো কখন? আমি মাত্রই বললাম 4 পাবো এই এ অপারেশন করার জন্য, বা প্রোগ্রামিং এ ভাগ করার সময় আমরা পাবো ভাগফল। আর আমি যখন মডুলাস, অর্থাৎ এই পার্সেন্ট চিহ্নটা, এটাকে মডুলাস বলা হয়, মডুলাস অপারেটর। মডুলাস করি, মডুলাস করা হয় তখন হয় কি, এখানে লেখা থাকবে, এখানে লেখা হয়তো বিস্তারিত লিখে দেওয়া হয়নি। আচ্ছা যাক, ব্যাপার না। তো এখানে যখন আমরা মডুলাস ইউজ করি তখন এখানে হয় কি, আমরা এই ভাগশেষটা পাই, যেটা থেকে যায় রিমাইন্ডার যেটাকে বলে, আমরা এই রিমাইন্ডার পেয়ে থাকি। তো এখানে হয় কি, রিমাইন্ডার প্রথম ফার্স্টে, তাহলে ফার্স্টেটা কি বসে আর সেকেন্ডে কি বসে? ফার্স্টে বসে আমরা যেটাকে ভাগ করব, আমরা 9 কে ভাগ করব, তো এখানে বসে 9। আর আমরা যেটাকে আমরা 9 কে ভাগ করব, কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে, এই 2 বসবে এখানে। আর আমাদের তাহলে এটার অ্যান্সার আসবে কি? এটা অ্যান্সার আসবে 2, সরি 1। 9 মডুলাস 2, এটার অ্যান্সার আসবে 1, কারণ এর রিমাইন্ডার 1। তো করে চলা যাক, কোড করে আমরা বুঝে নেই। কোড করে যদি আমরা একটু দেখে নেই, কোড কোড কোড, এই তো কোড। ওকে, তো আমি যদি কোড করে একটু দেখে নিই, এখানে সেম ভাবে একই জিনিস আমি এগুলো একটু কমেন্ট আউট করে দিই। হ্যাঁ, ঠিক আছে। চল 5টা মিনিটের প্রসেস। তো মোরলেস করার জন্য আমি যদি আহ, আচ্ছা বর্তমানে এটা ভ্যালু কত আছে একটু দেখে নিত, ফাদার এবং সনের ভ্যালু। ও আচ্ছা, 32 আর 14, 32 আর 14 আছে। তো এটা যোগ বিয়োগ গুণ করে ওই একইভাবে আবার আগে ভ্যালুতে চলে গেছে। যাক, 34 আর 14 এটা ভ্যালু বর্তমানে। তো এখন আমি চাইতেছি কি, আচ্ছা 32 আর 14 এটাকে আমি যদি ভাগ করি তাহলে কত হয়? আমাদের কিন্তু ক্যালকুলেটর ওপেন করা আছে, জাস্ট 32 ডিভাইড বাই 14, তাহলে 2 দিয়ে ভাগ করলে 14 ইন্টু 2, 28। তাহলে আমি ধরছি 32 মাইনাস 28, তাহলে 4। তাহলে আমাদের রিমাইন্ডার 4 দেওয়ার কথা, তাই কি না? তো আমাদের রিমাইন্ডার 4 দেওয়ার কথা, তাহলে আমরা কি অপারেটর ইউজ করবো? মডুলাস অপারেটর। তো এখানে মডুলাস অপারেটর ইউজ করতে হলে আমরা কি করবো, আরেকটা ভেরিয়েবল নেই, ইন্ট ক্যালকুলেশনের জন্য ক্যাল ইকুয়াল আমাদের ফাদার, এফএটিএইচ ইয়ার ফাদার পার্সেন্ট, অর্থাৎ মডুলাস সন
যেহেতু ফাদার বয়সটা বেশি বা ফাদার যে ভ্যালুটা বেশি, মানে সনের বয়স ভ্যালুটা যেহেতু কম, তাই এটা আমরা ফাদারকে আমরা সন মডুলাস করলাম, ভাগশেষ আমরা দেখব। তো এবার যদি আমরা এটাকে এখানে প্রিন্ট করি, আর এটা যদি আমরা এটা দিয়ে জাস্ট ওকে, এখানে জাস্ট একটা ছোট্ট একটা মিস্টেক হয়েছে, এখানে আমি ক্যালকুলেশন এখানে এডিট না করে আমি দিয়ে দিছি। তো এখানে আমি যদি ক্যালকুলেশন ক্যাল দিই আর এখানে যদি দিয়ে দিই, তো এখানে আমি কিন্তু দেখুন 4 দিয়ে দিছে। তো আমরা যদি 9 দিই এখানে, যে ফাদার ইকুয়াল টু, ধরেন এখানে আমি এডিট করে দিলাম, এখানে দিলাম 9, এখানে দিলাম আমি 2, জাস্ট দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম 9 এবং 2, ওই ভ্যারিয়েবল অর্থাৎ ফাদার এবং সন, এগুলো ফাদার এবং সন ওই দুটাকে মডুলাস করলাম, ওটা ভাগশেষ থাকে 1। এবার এবার আসি আরেকটা জিনিসে, আপনাদের হয়তো মনে আছে নাকি ভুলে গেছেন অনেকে, যে আমি তো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলাম ইন্ট ইয়ার, এটা নিচে নিয়ে আসি, ইন্ট ইয়ার, ইন্ট যদি ইয়ার হয় এখানে, তাইলে এখন আমি যেটা শিখি চেক করব যে এটা কি 4 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না। আচ্ছা একটু দেখে নিই, ইন্ট ইন্ট ইয়েস, আচ্ছা ইন্ট কি দেওয়া যায়, যেহেতু এখনো কন্ডিশনে যায়নি, তো জাস্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা রাখি আমরা আপাতত, ইয়ার ইকুয়াল টু ক্যালকুলেশন ইয়ার লেফট ইকুয়াল, এটার আমি কি করব, ইয়ার দিব, এরপর আমি দিব পার্সেন্ট দিব, এবার দেব কত, 4 দ্বারা আমি ভাগ করব, অর্থাৎ এই যে বছরটা 2024, এটাকে আমি 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে যদি ভাগ শেষ হয় 0, তাহলে অবশ্যই এটা লিপ ইয়ার, অথবা এটা সাধারণ বছর, লিপ ইয়ার না। তো এখানে যদি লিপ পার্সেন্ট ডি লিপ, যদি আমি দিই এবার 0, তো 0 মানে এটা ভাগশেষ 0 আসছে, তো যেহেতু 0 আসছে তো এর মানে কি এটা আমাদের একটা লিপ ইয়ার। তো আমি একটু দেখে নিই যে আসলে কি 2028 কি হবে লিপ ইয়ার, 1 1 মানে না, 1 মানে প্রোগ্রামিং এর ভাষায় 1 মানে 0 মানে অফ বা ফলস বোঝায়, আর 1 মানে ট্রু বা ওয়ান অন বোঝায়, অন, কোন একটা জিনিস অন। সার্কিট বোর্ডে আমরা যখন দেখি কোন একটা বাল্ব জ্বলে তখন সেটাকে অন সিগন্যাল দেয়। আপনারা যারা ওই আইসিটি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 করেছেন তারা অবশ্যই জানবেন যে আসলে লজিক গেট গুলা কি এবং কিভাবে কাজ করে। তো ওইদিকে আমি যাচ্ছি না, জাস্ট আমি বলছি ভাগশেষ যেহেতু 1 আসছে, তো এর মানে এটা লিপের না 4 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তো এখানে আমাদের লিপ ইয়ার আমরা দেখে নিলাম। আচ্ছা এটার তো আমরা শর্টকাট দেখলাম না, তো এটা কি আসলে কোনো শর্টকাট আছে, আমরা কি শর্ট করতে পারি কোনোভাবে, এটা ক্যালকুলেশনটা থাকুক, আমি আমি অন্যভাবে অন্য জায়গায় শর্টকাট দেখাই। যদি যেমন আমরা যদি দেখি ফাদারের বয়স বর্তমানে, আচ্ছা একটা বের বললো, ইন্ট ইন্ট ইকুয়াল লেট ইকুয়াল 18। এখন আমি যাচ্ছি এটাকে আমি 3 দ্বারা ভাগ করব, ভাগশেষ যা থাকবে তা আমি লেটের ভিতরে স্টোর করব। তাহলে আমি কিভাবে করতাম, লেট ইকুয়াল লেট ইকুয়াল লেট পার্সেন্ট 3 দ্বারা ভাগ করব, তো 3 ভাগশেষ যোগ করব, ভাগশেষ এটার ভিতরে স্টোর করব, ভাগশেষ ভাগফল না, ভাগফল হলে কিন্তু আমি এখানে স্ল্যাশ দিতাম, ফরওয়ার্ড স্ল্যাশ।
কিন্তু এখানে তো ভাগশেষ অ্যাড করবো, তো মডুলাস অপারেটর বা পার্সেন্ট। তো এখানে প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা লেট, জাস্ট এখানে দিলাম 0 আসছে। তো এটা आंसर অবশ্যই ঠিক। 18 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0ই আসে, যেহেতু 318 হয়। তো এখন আচ্ছা, এখন আমি এটাকে শর্টভাবে কিভাবে করতাম? আমরা আগেই দেখেছি শর্টভাবে করার জন্য আমরা ইকুয়ালের আগে কিন্তু সাইনটা দিই, প্লাস মাইনাস মাল্টিপ্লাই যাই করি না কেন সব কিন্তু আগেই দিই, তো এই পার্সেন্ট দিই। আর এখানে আমি জাস্ট এখানে যা ছিল সেটাকে আমি শর্টভাবে লিখে দিই, জাস্ট শর্টকাট 0। আচ্ছা, এবার আরেকটা জিনিস, আমি প্রিন্টএফ আমি এখানে একটা ভ্যালু নিলাম, জাস্ট নিলাম, হইলো। আমি ক্যালকুলেশন একটা সিম্পল একটা ক্যালকুলেশন প্রিন্ট করতে যেতেছি, ওইটা আমি ভ্যারিয়েবলে নিলাম, ভ্যারিয়েবলে নিয়ে আমার ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার, ভ্যারিয়েবলটা আবার এখানে প্রিন্টএফে দিলাম। আমি কি এটা কি একভাবে করতে পারি একবারে? একটু দেখে নেওয়া যাক। জিরো আসলো তো, এটা কি হয়েছে? তাইলে আমি যদি এখানে 4 দিতাম তাহলে কি হইতো? 4 দিলে তাও তো 0 আসলো, এটা কি হইতেছে? আসলে এখানে কোনোভাবে হইতেছে না এটা, কারণ এখানে আমি আগেই কিন্তু করছি লেট ইকুয়াল টু 18, এরপরে মৌলাস অপারেটর ইকুয়াল দিলাম, তো এখানে যে মানটা ছিল এটা আবার এখানে চলে গেছে। তো এই নিচে আবার ক্যালকুলেশন হয়ে আবার 0 দ্বারা এই ভাগ হয়ে এই এনতেন হয়ে ভাগ ভাগ শেষটা আবার এখানে ঢুকলো, এখানে কিছু পাইলো না যেহেতু 0 ছিল। 4 মৌলাস 0 করলে কিন্তু ওই 0ই রিটার্ন করে। হুম, আমি যদি একটু বলি হয়তো আমার কথা বুঝেননি, তো আমি যদি দিই এখানে যে 4 দিই বা এখানে 0 ছিল 0 দিই, এখানে কি আসে তাই 0 রিটার্ন করে। ওকে, তো এখানে আমাদের ছিল 18, 18 কে আমি 4 দ্বারা ভাগ করলাম, তো 2 আসছে। 4 4 2 8 3 4 12 13 14 15 16 17 18, তাহলে আবার 4 যায়। তো 4 4 2 8 3 4 12 4 4 16 17 18 2, তো রিমাইন্ডার 2 থেকে যায়। তো এখানে সরাসরি করা যায়, জাস্ট ছোট ছোট কেসে, কিন্তু বড় বড় কেসে এভাবে করা উচিত না, কারণ পরে কোডগুলো বুঝতে অসুবিধা হয়। তো এই কাজটা আমরা ইফ এলস কন্ডিশনে কিভাবে করতে পারি সেটা আমরা নেক্সট ক্লাসে অবশ্যই দেখব। তো আজকের মতো এখানেই রাখি। আজকে আমরা যা যা দেখলাম, আমি যদি আবার একটু বলি যে আমরা অ্যারিথমেটিক অপারেটর, প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভিশন এগুলো সব দেখলাম। আমরা এগুলো শর্টকাট গুলো বা অ্যাডিশন এবং অ্যাসাইন, সাবট্রাকশন এন্ড অ্যাসাইন এগুলো দেখলাম, এটাও দেখলাম। জাস্ট একটা সিম্পল কোশ্চেন দেখলাম যে লিপ ইয়ার কিভাবে বের করে। আর এটা আমরা ইফ এলস কন্ডিশনের মাধ্যমে করতে পারি, যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকে যদি আজকে বলেছিলাম যে ইফ এলস কন্ডিশন গুলো দেখাবো, কিন্তু যেহেতু ক্লাস অনেক বড় হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই রাখি। তো আশা করি আপনারা যারা বুঝেছেন। জাস্ট এ মিনিট, এখানে যে লজিক্যাল এন্ড ডাবল এন্ড বোঝায় এবং লজিক্যাল অর আর লজিক্যাল নট, এটা ইফ এলস কন্ডিশন দেখার সময় ভালো মতো বুঝবেন, কারণ এগুলো এখানে কোনো ব্যবহার আপাতত তেমন কোনো ব্যবহার নেই। তো নেক্সট ক্লাসে এগুলো ভালো মতো বুঝাবো। ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট এই জিনিসটা আমি যদি একটু দেখিয়ে দিয়ে যাই, যে লেটস সাপোজ এখানে লেট টাইম প্রিন্ট করলাম, আচ্ছা প্রিন্ট করি না, এটা আমি কমেন্ট আউট করে নিই, কপি করি, এটা নেই, সি দেই, এখানে লেট নেই,
ওকে, তো এখানে যদি ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট দিই, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয় কি যে আমাদের একটা ভ্যারিয়েবল আছে লেট, লেট 118, এখন আমি চাইতেছি আমি এখানে লেট 18 না এখানে 19 আমি করব, কিন্তু আমি এভাবে লিখে দিব না, সরাসরি ভ্যারিয়েবলটা চেঞ্জ করব না, আমি জাস্ট কোড লিখে এটা চেঞ্জ করব। তো আমি কোড লেখা আমরা সাধারণত এই পর্যন্ত আমরা যা যা শিখেছি তাতে আমরা কি করতে পারতাম যে লেট ইকুয়াল লেট প্লাস 1, তাই না, লেট প্লাস 1 করতাম। এর পরবর্তীতে আমরা শিখলাম কি আর একটু অ্যাডভান্স যখন এলাম লেট প্লাস ইকুয়াল 1, তাই তো। এবার এবার আরেকটা জিনিস, এবার এখানে আমি যদি একটু দেখাই আসো আউটপুট কি ঠিক দেখাচ্ছে, আমি যদি এখানে একবার প্রিন্ট করি, প্রথম হলো 18, এরপর হলো 19, এরপর হলো 20, 20, এরপর এখন এখন আমি জাস্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট জাস্ট দুইটা মিনিট আমি দেখাবো যে কিভাবে করে। ইনক্রিমেন্ট বোঝাচ্ছে ডাবল প্লাস, ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট আর এখানে হচ্ছে ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট বুঝলেন ডাবল মাইনাস। তো এখানে দেখা যাক কিভাবে হয়। তো এখানে প্রথমে লেট 18, এরপর লেটের সাথে এক যোগ করলাম, নর্মাল যে একবারে প্রথমে যে নিয়মটা ছিল আমাদের লেট লেট ইকুয়াল টু লেট প্লাস 1 ইকুয়াল 19 হইলো। এরপর লেট প্লাস ইকুয়াল 1, একটু অ্যাডভান্স হলাম যখন লেট প্লাস ইকুয়াল টু 1 আর একটু শর্টভাবে লিখতে শিখলাম তখন আমাদের হলো 20। এবার ইনক্রিমেন্ট ইউজ করি, ইনক্রিমেন্ট ইউজ করলে হলো কি আমাদের আমরা কি করব লেট প্লাস প্লাস, আর এখানে আমরা করব কি পার্সেন্ট এন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আর এখানে দেবো আমি লেট মাইনাস মাইনাস। তো এবার দেখা যাক আসলে হয় কি। এখানে যদি আমি এটা আরেকবার প্রিন্ট করে দিই তাহলে হয়তো আর দেখতে সুবিধা হতে পারে যে লেট, ওকে। তো এখানে হচ্ছে কি প্রথমে হলো 18, এটা আমরা প্রথমে ধরেছি ইনিশিয়াল স্টেটে লেট 18, এরপরে আমরা কি করলাম লেট সাধারণ নিয়মে একবার বেসিক যে নিয়মটা বেসিক যে নলেজটা ছিল আমাদের সেটা দিয়ে লিখলাম 19 হলো, ওইটাও কারেক্ট, ভুল কিন্তু একটাও না, দুটোই কারেক্ট। এরপর আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলাম, আরেকটু শর্টভাবে লিখলাম লেট প্লাস ইকুয়াল 1, এটা হলো 21। এরপর আমরা বর্তমানে যেটা শিখলাম ইনক্রিমেন্ট, এইটা হলো লেট প্লাস প্লাস, এটাও সেম, এটা আমরা লুপে প্রচুর পরিমাণে ব্যবহার করব, যেটা আমরা সামনে পরবর্তী ভিডিওগুলোতে দেখব। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটাকে বলে ডিক্রিমেন্ট ডাবল মাইনাস। তো ডাবল মাইনাস দেওয়ার কারণে হলো কি লেট প্লাস প্লাস দেওয়ার কারণে 21 আসলো। আমি যদি আবার দেখি 18 হয়েছে, 18 পর 19 হলো, এই 19 হলো, 19-এর পর প্লাস ইকুয়াল হলো জাস্ট এ মিনিট, কোথাও ও আচ্ছা এখানে প্লাস ইকুয়াল প্লাস প্লাস এখানে মাঝখানে আমি দিই নেই, এখানে মাঝখানে না দেওয়ার কারণে মাঝখানে একটা স্কিপ হয়ে গেছে। তো 18 হয়েছে, 19 হয়েছে, 20 হয়েছে, 21 হয়েছে, আমি দেখাই 18 হয়েছে, এই 18টাই এখানে দেখাইছে 18, এরপরে এক যোগ হয়েছে 19 হয়েছে, এটাও দেখাইছে, এরপর এক যোগ হয়েছে 20 হয়েছে, এই 20 হয়েছে, এরপরে 21 হয়েছে, এই 21 হয়েছে, এরপরে প্লাস 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 প্লাস, এখানে আচ্ছা আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই যেটা একটু ঝামেলা করতেছে, ইন্ট w ইকুয়াল টু 6,
এবার ডাব্লিউ প্লাস প্লাস আমরা আগে দেখেছি আমাদের সাধারণ নিয়মগুলো ঠিক আছে, এবার আমরা দেখে নিই যে আসলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট গুলো কিভাবে করে। প্লাস ডাব্লিউ ঠিক চলবে। 6 6 ডাব্লিউ প্লাস প্লাস 7 হয়েছে। এবার প্লাস প্লাস হয়েছে তো ডাব্লিউ মাইনাস মাইনাস দিই, ডিক্রিমেন্ট করলাম। এই সেম জিনিসটা আবার এখানে দিলাম, এখানে দেওয়ার পর এখানে আমি ব্যাকস্ল্যাশ এন বা নিউ লাইন প্রিন্ট করবে, এটা নিয়ে আমি লাইনগুলো বেশি গ্যাপ নিচ্ছে। ওকে, এটা নিউ লাইন প্রিন্ট করে নেই, এটা তো প্রথমে 6 ছিল, 6 সাথে 7 হলো, 7 পাওয়ার মাইনাস মাইনাস দিলাম, আবার 6 হয়ে গেল। এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আশা করি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বুঝাতে পেরেছি। যদি না বুঝতে থাকেন তাহলে আগামী ক্লাসে অবশ্যই জানাবেন। আগামী ক্লাসে কন্ডিশন সম্পর্কে আমরা জানবো এবং লুপ ধরার চেষ্টা করব, এবং লুপে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের ব্যবহার রয়েছে এবং আমরা সেটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তো আশা করি এই পর্যন্তই, আপনারা সকলে সবকিছু বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের অপারেটর গুলো কাজ করে।